গুলির শব্দ চারপাশ কেঁপে উঠল। মুহূর্তেই দুজন লোক মাটিতে লুটিয়ে পড়ল। চারপাশে ছড়িয়ে পড়ল এক গা ছমছমে নিস্তব্ধতা। অন্ধকার ছায়ার মধ্যে দাঁড়িয়ে থাকা জঙ্কক ঠান্ডা চোখে লাশ দুটির দিকে তাকিয়ে পড়ল। খবর নাও, কে আমার পেছনে স্পাই লাগিয়েছে। পাশ থেকে একজন গার্ডস তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, এক্ষুনি নিচ্ছে বস, আপনি চিন্তা করবেন না। জঙ্গকের চোখে কোনো রাগ নেই। সে উচ্চস্বরে কথা বলছে না, কিন্তু তার নীরব কণ্ঠে চারপাশে থাকা লোকদের গলা শুকিয়ে এলো। স্টাফদের দিকে ইঙ্গিত করে জঙ্গক বলল, জায়গাটা পরিষ্কার করে লাশ গায়েব করে দাও। কেউ আর কোনো কথা না বলে জঙ্গকের নির্দেশ পালনে ব্যস্ত হয়ে পড়ল। জঙ্গক পেছন ফিরে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল, যেন কিছুই ঘটেনি। জঙ্গক দেশের নাম করা একজন সুপারস্টার। তার নাম শুনলে মডেলিং জগৎ কেঁপে ওঠে। তার অনুমতি ছাড়া কোনো মুভি পর্যন্ত রিলিজ হয় না। কিন্তু এই সুপারস্টারের মুখোশের আড়ালে আরো একটা পরিচয় লুকিয়ে আছে। দিনের আলোয় সেই সুপারস্টার জেগে হলেও রাতের অন্ধকারে সে মাফিয়া লিডার জঙ্গক, যার মায়া দয়া বলতে কিছুই নেই। চোখের পলকে কয়েকটা খুন করে ফেলতে তার হাত কাঁপে না। কিন্তু তার একটা দুর্বল জায়গা, কিম পেয়ং, যাকে জঙ্গক মনে প্রাণে ভালোবাসে। তুমি কি সবার সঙ্গে এভাবে হাসি মুখে ফ্ল্যাট করে দিয়ে থাকবে? আমি তোমার গার্লফ্রেন্ড, এখানে একা বসে আছি, তোমার চোখে পড়ছে না? এটা আমার কাজের অংশ। তুমি জানো আমাকে ফ্যানদের সঙ্গে মিশতে হয়। কেন এত ইনসিকিউর হচ্ছ? ইনসিকিউর? তুমি যখন মেয়েদের সঙ্গে এভাবে কথা বলো, আমার কি মনে হবে ভেবেছ আমি কি তোমার কাছে শুধু একটা অপশন? প্লিজ সিক্রেট করো না, আমার একটা স্ট্যাটাস আছে। তোমার স্ট্যাটাসের কথা ভাবতে ভাবতে আমি যে প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছি, সেটা তোমার চোখে পড়ছে না? তুমি বাড়াবাড়ি করছো। যাই হোক, তোমার সাথে কথা বলে লাভ নেই, যা খুশি করো। বলেই বেগম উঠে দাঁড়ায়, জ্যাকেটটা কাঁধে ফেলে ক্লাব থেকে বেরিয়ে যায়। বেগম একজন সুপারস্টার, যার চারপাশে সবসময় মেয়ের ভিড় লেগেই থাকে। আজকেও তার ব্যতিক্রম নয়। বেগম একটা মেয়ের হাত ধরে নাচতে যেতে এর হাতে থাকা গ্লাসটা শক্ত হয়ে আসে। সে এগিয়ে গিয়ে বলে, সাথে কথা বলে লাভ নেই, যা খুশি করো। বলেই বেগম ক্লাব থেকে বেরিয়ে যায়। তে একা বসে আছে, তার বুকের ভেতরটা জ্বলছে। সে বারটেন্ডারের দিকে ইশারা করে আরেকটা ড্রিঙ্ক অর্ডার দেয়, তারপর একটা, দুটো, তিনটে, এভাবে অনেকগুলো। ক্লাবের আলো আর সঙ্গীত তার মাথা ঘুরপাক খাচ্ছে। সে ঝিমিয়ে পড়ছে, তার চোখে ক্রোধ আর দুঃখ মিশে একাকার হয়ে গিয়েছে। ঠিক সেই সময় ক্লাবে একজন ভিআইপি গেস্ট ঢুকে দেশের নাম্বার 1 সুপারস্টার জঙ্গক। তবে তার আর একটা পরিচয় আছে, সে একজন মাফিয়া। আজ রাতে সে এখানে মাফিয়া হিসেবে এসেছে একটা কাজ শেষ করতে। তার টার্গেট ক্লাবের ভেতরে কোথাও আছে, তাই তার চোখ টার্গেটকে খুঁজছে। কিন্তু সে ভিআইপি ফ্লোরে পা রাখতে কেউ তার সঙ্গে ধাক্কা খায়। জঙ্গক বিরক্ত হয়ে বলে, আরে দেখে চলতে পারেন না? জঙ্গক তাকে দিকে থমকে যায়। মেয়েটির চোখে কি একটা অদ্ভুত সৌন্দর্য আর আকর্ষণ, যা তাকে মুহূর্তের মধ্যে মুগ্ধ করে ফেলে। টলতে টলতে জঙ্গকের কাছে এগিয়ে আসে, তার বুকে হাত রাখে। আর জঙ্গক কিছু বলার আগে হঠাৎ সে জঙ্গকের ঠোঁটে চুমু খায়। জঙ্গক হতভম্ব হয়ে যায়। সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আর বলে, এমি কি করছো? আমি তোমার বয়ফ্রেন্ড না। তুই ঝিমিয়ে পড়া চোখে তাকায়। জানি আমি ওই মেয়ের সামনে সিক্রেট করেছি বলে তুমি রাগ করেছো, কিন্তু একবার ভাবো কি নেই আমার। তবু কেন তুমি অন্য মেয়েদের সাথে মিশো? আমি তোমাকে শত, প্লিজ আমাকে ছেড়ে যেও না। সে আবার জঙ্গকের কাছে ঝুঁকে থাকে, চুমু খেতে শুরু করে। জঙ্গক প্রথমে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে, কিন্তু এই স্পর্শ আর তার কথার মধ্যে থাকা কাতরতা তাকে কেমন দুর্বল করে দেয়। সে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তাকে ধরে টেনে ক্লাবের একটা প্রাইভেট রুমের দিকে নিয়ে যায়। নিজেই দরজা বন্ধ করে দেয়। এর হাত জঙ্গকের জ্যাকেটের বোতামে চলে যায়। সে একটা একটা করে বোতাম খুলতে থাকে। জঙ্গকের চোখে এখন আর হিংসুতার মাফিয়ার দৃষ্টি নেই।
সেখানে এখন অন্ধকার আর এক তীব্র আকর্ষণ ফুটে উঠেছে। তুই ফিসফিস করে, তুমি আমার, শুধু আমার। ঘরের মধ্যে নীল আলোতে এর মুখে পড়ছে, তার চোখে অশ্রু আর আকাঙ্ক্ষার অদ্ভুত মিশ্রণ। যখন দাঁড়িয়ে আছে, তার শরীর শক্ত হয়ে আসছে, মনে ঝড় বয়ে যাচ্ছে। সে নিজেকে সংযত রাখার শেষ চেষ্টা করছে, কিন্তু এর কাঁপা কাঁপা হাত তার ঠোঁটের উষ্ণতায় তার ফিসফিস করে কথা বলা সবকিছু তাকে টেনে নিয়ে যাচ্ছে এক অন্ধকার নিষিদ্ধ ভালোবাসার দিকে। তুই জঙ্ককের জ্যাকেট খুলে ফেলে, তারপর জঙ্ককের কালো শার্টের বোতামে হাত দেয়। তার আঙ্গুল কাঁপছে, কিন্তু সেখানে একটা দৃঢ়তা আছে। তুমি আমার বকম, আমি তোমাকে ছাড়বো না, কখনো না। সে জঙ্ককের আরো কাছে এগিয়ে আসে, তার ঠোঁট আবার জঙ্ককের ঠোঁটে মিশে যায়। এবার চুমুটা নরম হয়, তাতে একটা তীব্র ক্ষুধা আকাঙ্ক্ষা রয়েছে। জঙ্কক প্রথমে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার স্পর্শে সে দুর্বল হয়ে পড়ে। তার মাফিয়ার ঠান্ডা নিয়ন্ত্রিত মুখোশ খসে পড়ে, তবুও সে বলে, বেবি, তুমি জানো না তুমি কি করছো? জানি। আর ঈশ্বর, তুমি এটা করতে চাও? হ্যাঁ, আমি চাই। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। জঙ্কক আর কিছু বলে না, তার হাতে এরকমই চলে যায়। তারপর তাকে কাছে টেনে নেয়। তোমার নাম কি বেবি ডল? আমি তে, চিনতে অং। তুমি আমাকে চিনতে পারছো না? পারছি শোনা, আজ থেকে তুমি আমার, তে, শুধুই আমার। তুমি আমাকে ছেড়ে যাবে না, তাই না? তার গলা ভেঙে যায়, তার হাত জঙ্ককের মুখে ছুঁয়ে যায়। জঙ্কক তার কপালে একটা চুমু এগিয়ে দিয়ে বলে, না শোনা, কখনো ছেড়ে যাব না। ধীরে ধীরে তাদের শরীর এক হয়ে যায়। এক ছোট ছোট চিৎকার, জঙ্ককের গর্জন আর তাদের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ ঘরটাকে ভারী করে দেয়। রাত গভীর হয়, তাদের মিলনও গভীর হয়। জঙ্ককের মাঝে হারিয়ে যাইতে এর শরীর জঙ্ককের নিচে কেঁপে ওঠে। তার চোখে অশ্রু আর আনন্দ মিশে একাকার। জঙ্কক তার চোখে তাকায়, তার হৃৎপিণ্ডে একটা অজানা টান অনুভব করে। সে ভাবে, এই মেয়েটি যে তাকে ভুল মানুষ ভেবে তার কাছে এসেছে, তবু কেন তার হৃদয়টাকে ছুঁয়ে গেছে। কয়েক রাউন্ড করার পরে এক সময় ক্লান্ত হয়ে বলে, আমি পারছি না, ব্যথা করছে, এবার থামো। জঙ্ককের শরীর যখনও ঠান্ডা হয়নি, তবুও সে তীর কষ্টের কারণ হতে চায় না, তাই থেমে যায়। আর থেকে বুকে টেনে বলে, বেশ, এবার তাহলে বিশ্রাম নাও। তীর জঙ্ককের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সকালে মৃদু আলো প্রাইভেট রুমে জানালা দিয়ে ঢুকে পড়েছে। তীর চোখ ধীরে ধীরে না না, আমি এটা করিনি। কি করে হয়ে গেল? আমি তো বগন ভেবেছিলাম। তীর চোখে অশ্রু জমে, তার বুকের ভিতরটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আমি এত বড় ভুল কিভাবে করলাম? ধীরে ধীরে উঠে বসে, তার হাত কাঁপছে। জঙ্ককের শান্ত ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তার মনে ভয় আর অপরাধ বোধের ঝড় ওঠে। আমি এখন কি করব? আমাকে এখন এখান থেকে পালাতে হবে। এই ছেলেটা ঘুম থেকে ওঠার আগেই পালাতে হবে। আমি এখানে থাকতে পারি না। বলেইতে তাড়াতাড়ি তার জামা কাপড় ঠিক করে তার ব্যাগটা তুলে নিয়ে দরজার দিকে এগোয়। দরজার কাছে গিয়ে একবার পিছন ফিরে জঙ্ককের দিকে তাকিয়ে বলে, বিদায় স্ট্রেঞ্জার, আমাদের হয়তো আর কোনোদিন দেখা হবে না, কিন্তু তুমি আমার জীবনের প্রথম পুরুষ। দীর্ঘশ্বাস ফেলাতে সেখান থেকে দৌড়ে পালায়, ক্লাবের পিছনে দরজা দিয়ে বেরিয়ে যায়। এদিকে বেশ কিছুক্ষণ পর জঙ্ককের ঘুম ভাঙে। ঘরটার শূন্যতে এর উষ্ণতা আর নেই। সে উঠে বসে, তার চোখে একটা ঠান্ডা ক্রোধ জ্বলে ওঠে। সে ডাকে, কিন্তু কোনো উত্তর নেই। সে ঘরের চারপাশে তাকাইতে এর কোনো চিহ্ন নেই। তার হাত মুষ্টিবদ্ধ। তুমি পালিয়ে গিয়েছো, কিন্তু কেন? তার মুখে একটা অন্ধকার হাসি ফুটে ওঠে। তুমি ভেবেছো তুমি আমার কাছ থেকে পালাতে পারবে বেবিটা? না, পারবে না।
আমি তো তোমাকে ঠিক আনিনি, তুমি নিজেই আমার কাছে এসেছিলে, এখন আর পালানোর কোনো রাস্তা নেই। জঙ্কুক উঠে দাঁড়ায়, তার শরীরে মাফিয়া ঠান্ডা নির্মল আভা ফিরে আসে। সে টেবিলের উপর থেকে গ্লাসটা তুলে দেয়ালে ছুঁড়ে মারে। কাঁচের টুকরো ছড়িয়ে পড়ে, ঠিক যেমন তার মনে তেল উপস্থিতি ছড়িয়ে পড়েছিল। তুমি শুধু আমার তেল, সে গর্জন করে। তুমি নিজেই আমাকে তোমার জীবনে টেনে এনেছো, এখন আর পালানোর কোনো রাস্তা নেই। সে তার ফোন বের করে তার গার্ডকে ফোন দেয়। তার গলা বরফের মতো ঠান্ডা। মেয়েটার নাম তে। তার অতীত ভবিষ্যৎ সবকিছু খুঁজে বের করো, যেখানেই থাকুক আমি তাদের চাই। তার গার্ডটা কোনো প্রশ্ন না করে অর্ডার নেয়। যখন ফোনটা রেখে দেয়, তার ঠোঁটে একটা বিপজ্জনক হাসি ফুটে ওঠে। তুমি আকাশ পাতাল যেখানেই পালাও বেবি ডল, আমি তোমাকে খুঁজে বের করব। এদিকে পেয়ে শহরের রাস্তায় হাঁটছে। তার মুখ ফ্যাকাশে, চোখে ভয়। তার মনে শুধু একটাই প্রশ্ন, সে কিভাবে এই ভুল ঠিক করবে। কিন্তু তার অজান্তে জঙ্কুকের ছায়াটাই পিছু নিয়েছে, সেটা সে জানতেও পারে না। তে দ্রুত পায়ে হাঁটছে, তার হৃৎপিণ্ড তালে তালে ধুকপুক করছে। তার মাথায় শুধু একটাই চিন্তা, সে এমন কি করে করলো, আর কিভাবে সে এই অন্ধকার থেকে বেরিয়ে আসবে। অন্যদিকে জঙ্কুকের আদেশীদের পেছনে ছায়ার মধ্যে জঙ্কুকের মাফিয়া গ্রুপের কাঠরা নিঃশব্দ হয়ে ছড়িয়ে পড়েছে। তারা শহরের সবচেয়ে ভয়ানক গ্রুপ, কোনো শিকার তাদের হাত থেকে পালাতে পারে না, তেও পারলো না। মাত্র কয়েক ঘন্টার মধ্যে জঙ্কুকের একজন গার্ড ফোন করে, বস, মেয়েটাকে পাওয়া গেছে। সে পুরনো শহরে একটা বাসায় উঠেছে, কি করবো? কিছুই করতে হবে না, দূর থেকে নজর রাখো, ওর কাছে যেও না, ও যেন তোমাদের কাউকে দেখতে না পায়, আমি নিজে যাব। বলে জঙ্কুক ফোন রেখে দেয়। তার ঠোঁটে একটা অন্ধকার হাসি ফুটে ওঠে। তে নিজের ছোট্ট ঘরে বসে আছে, তার চোখ লাল হয়ে আছে, ঘুমের অভাব আর অপরাধ বোধে ভারী। আমি বকুমের সঙ্গে এমন কেন করলাম? সে নিজেকে দোষারোপ করে। তার মনে রাতের ছড়ে স্মৃতি বারবার ফিরে আসছে। সে জানে না যে লোকটির সাথে সে রাত কাটিয়েছে সে বকুম নয়, একজন অপরিচিত যার নামও সে জানে না। কিন্তু তার বুকের ভেতরে একটা অস্থিরতা কাজ করছে, যেন কেউ তাকে দেখছে। কিছুই ভালো লাগছে না, তাই বেলকনিতে এসে দাঁড়ায়। জঙ্কুকের কালো গাড়ি তের বাড়ির কাছে এসে থামে। সে দূর থেকে বেলকনিতে তেকে দেখে। তে বসে বসে কাঁদছে। তের কান্না দেখে জঙ্কুকের হৃৎপিণ্ডে একটা অদ্ভুত মায়া কাজ করে, যা সে নিজেও বোঝে না। সে একজন মাফিয়া, তার জীবনে আবেগের কোনো জায়গা নেই। তবুও তে এর ভাঙা হাসি, তার চোখে কাতরতা, তার স্পর্শ সবকিছু তাকে মায়ে ফেলে দিয়েছে। তুমি আমার বেবি ডল, শুধু আমার, তুমি পালাতে পারবে না। ফিসফিস করে বলে যখন গাড়িতে ফিরে যায়, একজন গার্ড বলে, স্যার ভেতরে যাবেন না? না, তবে তোমরা ওর উপর নজর রাখো। বলে জঙ্কুক চলে যায়, কারণ সে জানে তে যদি তার আসল পরিচয় মানে জঙ্কুক একজন মাফিয়ার লিডার এটা জানতে পারে, তাহলে ভয় পালিয়ে যাওয়ার চেষ্টা করবে।